আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পৌষ পার্বণ। চৈত্রের রুমে বসে লুডো খেলছে পার্বণ, চৈত্র, হেমন্ত ও বসন্ত। তখনই আগমন ঘটে পৌষের। নিজে দান দিতে দিতে পৌষের দিকে একবার তাকে চৈত্র শুধায়, কী রে, কিছু লাগবে নাকি? হ্যাঁ, লাগতো। একটু অস্বস্তি হচ্ছে পৌষের, যা পার্বণকে দেখে আরও বেশি হচ্ছে। বারবার সে চুম্বনের দৃশ্য মনে পড়ে যাচ্ছে আর কেমন গুটিয়ে যাচ্ছে পৌষ। এদিকে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে আছে পার্বণ। মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সব কিছু একদম স্বাভাবিক। একটু আগে যে তাণ্ডব ঘটে এসেছে তা কেউ পার্বণের মুখ দেখে বলতেই পারবে না। ওহো, মোটেও না। মনে মনে এক গাদা গালি দিচ্ছে পৌষ পার্বণকে, কিন্তু পার্বণ একদম শান্ত। একবারের জন্য পৌষের দিকে তাকাচ্ছে না। পৌষ কিছুক্ষণ পরপর পার্বণের দিকে তাকাচ্ছে আর হাঁসফাঁস করছে। ওর এই অবস্থা দেখে কপাল কুঁচকে গেল চৈত্রের। জিজ্ঞেস করলো, কী রে, বললি না? আর এরকম অস্বাভাবিক আচরণ করছিস কেন? চৌধুরীর হঠাৎ প্রশ্নের থতমত খেয়ে গেল পৌষ। আমতা করে জানালো, তোমার কাছে মলম আছে না? হ্যাঁ আছে, কিন্তু কি করবি তুই মলম দিয়ে? চক্কা মারতে মারতে পৌষকে কথার জবাব দিল চৈত্র। ওই, আসলে আমার ঠোঁটটা। এত আমতা করছিস কেন তুই? আর তোর ঠোঁটে কি হয়েছে? কথাটা বলতে বলতে পৌষের ঠোঁটের দিকে তাকালো। আটকটল চৈত্র। তো ঠোঁটের এহেন করুণ দশা হয়েছে কি করে রে? এত ফুলে গেল কিভাবে? মৌমাছি কামড়েছে। পার্বণের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল পৌষ। এতক্ষণ পর পার্বণের হাতটা থামলো। ললাটে ভাঁজ ফেলে পৌষের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। পৌষের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে। নিম্নষ্ট কামড়ে মিটিমিটি করে হেসে আবার নিজের কাজে মনোনিবেশ করলো পার্বণ। সেভাবেই রসিকের সুরে বলতে লাগলো, মধু থাকলে তো মৌমাছি কামড়াবেই। পুষ্প ছায়া। ডাইনিং টেবিলে বসে মাথা নিচু করে চুপচাপ খাবার খাচ্ছেন বনচাপ আর কালমেঘ। আজকে ওদের বাবা গন্ধরাজ কাজ থাকায় তিনি বাড়িতে আছেন। ফুরফুরে মেজাজে ডাইনিংয়ের দৃশ্য দেখে এসে থমকালেন। গন্ধরাজ টেবিলে চেয়ার টেনে বসতে বসতে ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা এভাবে মাথা নিচু করে রেখেছো কেন? কথা বলতে বলতে ভাতের প্লেট নিয়ে ভাত বাড়তে লাগলেন। তারপর যেই না তরকারি ঢাকনা তুলবেন, তরকারি কি রান্না করেছি দেখলেন, অমনি চোখ মুখ কুচকে গেল। করলা ভাজি, মূলা ভাজি, পালং শাক রান্না আর গুঁড়ো মাছ চচ্চড়ি, সাথে সিম, আলু, ফুলকপি, গাজর দিয়ে বানানো নিরামিষ তরকারি। কোথায় ভাবলেন আজকে ছুটির দিন, আজকে একটু ভালো মন্দ রান্না খাবে, তা না কী সব ঘাস পাতা ছাগলের খাবার রান্না করেছে। গন্ধরাজ ছেলেমেয়েকে জিজ্ঞেস করলেন, এসব কি? আর তোমাদের মা কোথায়? এসব কোনো খাবার হলো? আজকেও এসব খাবো নাকি? কালামেক নিজের মাথা উঁচিয়ে ব্যাপার পানে তাকালো। থমথমে গলায় বলে, মা রান্নাঘরে, তাকে গিয়ে জিজ্ঞেস করো এসব কি। ছেলের গালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ, সাথে সাদা আর সবুজ শাকসবজি কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে থাপ্পড় দেওয়া হয়েছে, আর যিনি থাপ্পড়টা দিয়েছেন তিনি রান্না করছিলেন। তবে গন্ধরাজ এসবে পাত্তা না দিয়ে ছুটল রান্নাঘরের দিকে। ঠাস করে একটা আওয়াজও দিয়ে চোখ বন্ধ করে ফেলল বনচাপা ও কালোমেঘ। বনচাপা ফিসফিস করে ভাইকে বলে ওঠে, ডোজ বাবাকেও দেওয়া হয়েছে মনে হয়। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হন গন্ধরাজ। ছেলেমেয়ের মতো নিজেও যা আছে তাই দিয়ে ভাত খেতে শুরু করে। তার নিচের গালও থাপ্পড়ের ছাপ, স্পষ্ট গরম গরম থাপ্পড়টা রান্নাঘর থেকে বউয়ের হাতে খেয়ে এসেছেন। মেয়েকে উদ্দেশ্য করে বলেন, আগে বলে দিতে পারতে, আবহাওয়া গরম। বঞ্চাপা মাথা তুললে দেখা যায় তার গেল সেম ছাপ, মানে বাপ, ছেলে আর মেয়ে তিনজনে অপছন্দের খাবারের জন্য প্রতিবাদ করায় থাপ্পড় খেয়ে বসে আছে। অসহ্যকে বাবার দিকে তাকিয়ে নিজে অসহায়ত্ব বুঝালো বনচাপা। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে বসন্ত। হাত পা রীতিমতো কাঁপছে তার। কখন না আবার প্যান্টটাও ভিজে যায়। বসন্তের ভাবনার মাঝে দরজা খুলে বের হয়ে আসলেন বসন্তের বাঘ শ্বশুর হিমসাগর। গমগমে সুরে বসন্তকে দেখে প্রশ্ন ছুড়লেন। চোখ মুখ কুচকে খেরাক করে শুধালেন, কি চাই? আপনার মেয়েকে? মুখ ফসকা কথাটা বের করি জিভে কামড় বসালো বসন্ত। শুধালো, আপনাকে। আবার তালগোল পাকিয়ে ভুল করে বসলো সে।
ভুল করে ফেলেছে বুঝতে এবার কপাল বরাবর একটা ইট দিয়ে বাড়ি মারতে মন চাচ্ছে বসন্তের। কি চাই তোমার? হিমসাগরের প্রশ্ন শুনে এবার মিনমিন করে বলে উঠল, আচার। মানে? আচারের বাটিটা হিমসাগরের মুখের সামনে ধরে বসন্ত বলে, আচার এনেছি আপনার জন্য, আমের আচার। বসন্ত খুব ভালো মতোই জানে সব কিছু ফিরিয়ে দিতে পারলেও এই ব্যাটা আম রিলেটেড কিছু ফিরিয়ে দিতে পারে না। হলেও তাই আমের আচার ফিরিয়ে তো দিল না, সাথে বসন্তের বাড়ির ভিতরে প্রবেশ করা বুদ্ধিটায় জল ঢেলে দিলেন। আমের আচার বাটিটা থাবা মেরে নিয়ে বসন্তের মুখের উপরে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলেন। হিমসাগরের কাজে আহাম্মক বনে দাঁড়িয়ে রয় বসন্ত। বাংলা গাড়ি ছুঁড়ে দরজায় লাথি মারতেই খট করে দরজাটা খুলে যায়। লাথি গিয়ে লাগে সোজা হিমসাগরের পায়ে। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হে 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 আঙ্কেল, আমি আপনাকে খুব ভালোবাসি বলে ক্যাবলাকান্তের মতো হাসতে থাকে বসন্ত ভ্যাবলা। পৌষের কথা মতো ভাদ্রকে ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় চৈত্র। বাড়ির সবাই সম্মতি দেয়, এতে মহাখুশি পৌষ। ঘুরতে যাবে খুশি তো হবেই, আর পৌষের খুশি হবে তাতে ব্যাঘাত দিবে না পার্বণ, তা আবার হয় নাকি? শয়তানি হেসে জানায় সেও যাবে। ব্যাস, টুস করে পৌষের চেহারা চুপসে একটুখানি হয়ে যায়, যা দেখে রীতিমতো ইবলিশের মতো হো হো করে হাসতে থাকে পার্বণ, যা একান্তই পৌষের উক্তি। হেমন্ত বসন্ত যেতে পারবে না, ওদের পরীক্ষা প্র্যাকটিক্যাল সব মিলিয়ে ওদের আর যাওয়া হবে না। তাই এই সফরে যাবে পৌষ, পার্বণ, চৈত্র, ভাদ্র। কক্সবাজার যাবে তারা। ব্যাকপ্যাক করতে ব্যস্ত পৌষ আর পার্বণ ওকে খোঁজায়। তারা রাতের বেলা যাবে, রাতের বাসের ভ্রমণ হয়ে যাবে, সাথে সকালে সূর্যোদয়ে দেখা হবে। বাড়ি থেকে বেরিয়ে বাসের সিটে বসা পর্যন্ত পৌষের হাত শক্ত করে ধরে রাখে পার্বণ, এক মুহূর্তের জন্যও ছাড়ে না। ভিড়ভাড়াটির মাঝে খুব সুন্দর করে আগলে নিয়ে হাঁটে পার্বণ, কার সাথে সামান্য শরীরও ছুঁতে দেয় না। খুব যত্ন আর শক্তভাবে পৌষকে নিজের সাথে করে নিয়ে যায় পার্বণ। তখন পুরোটা সময় পৌষ এক নতুন পার্বণকে আবিষ্কার করে, যেই পার্বণ দায়িত্ব নিতে জানে। কেয়ারিং পার্বণকে পৌষ দেখে। সিটে বসতেই সিট পাল্টানোর কথা বলতেই ধমকে ওঠে পার্বণ, চুপচাপ বসে থাক, বড় ভাই তার বউয়ের সাথে পার্সোনাল সময় কাটাবে, আর তুই গাধের মতো তাদের মাঝে হাড্ডি উঠতে যাচ্ছিস। ধমক খেয়ে যে চুপ হয়েছে পৌষ তা পার্বণকে বুঝতে দিতে চাইল না, তাই বলল, ভাবিস না তুমি ধমকিয়েছিস বলে চুপ হয়েছি, আমি তো চুপ হয়েছি ভাই ভাবির মাঝে ডিস্টার্ব করবো না তাই। আহলে ঠোঁট টিপে হাসলো পার্বণ, পৌষের মতো করেই বলল, না এইসব আবার ভাবার আছে নাকি, আমি ভাবছি না। রাত যত বাড়ছে পালা দিয়ে বাড়ছে পার্বণের অস্থিরতা। হাত মুঠো করে তালু ঘষছে সে, নিজেকে দমিয়ে রাখার তার সর্বোচ্চ প্রচেষ্টা। চোখ বুঝে লম্বা শ্বাস টেনেও যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, ঠিক তখনই তাড়া করে চোখ মেলে তাকালো নিজের কাঁধের দিকে। পৌষ নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে, পার্বণের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। কিছুটা কাত হয়ে যাওয়ার দরুন ঠোঁটটা ঠিক পার্বণের ঘাড়ে ঠেকেছে। ঠোঁটটা গোল হয়ে আছে, যা একপাশে মুখ চেপে থাকার কারণে ঠোঁটের ঠান্ডা স্পর্শ পার্বণের গলায় লাগে, জায়গাটা ভিজে গেছে। সাথে নাক দিয়ে নিষ্কৃত গরম নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পার্বণের গলা ঘাড়ে। এতটুকু হলেও বুঝি হতো, কিন্তু না, সবচেয়ে ডেঞ্জারাস স্থানে পৌষের হাত গিয়ে ঠেকেছে। পার্বণের দুই হাঁটুর উপরে, একদম তার সব থেকে দামি সম্পদটার উপর গিয়ে হাতটা পড়েছে। বাসের ঝাঁকুনিতে আবার হাতটা হেলে দুলে এদিক ওদিক সরছে। সব মিলিয়ে পার্বণ এখন পাগল প্রায়, অনুভূতির নিয়ন্ত্রণ হারানোর পথে। না, এভাবে আর থাকা যাচ্ছে না। এই মেয়েটা ওকে জ্বালিয়ে পুড়ে দিচ্ছে, একদম ছাই করে দিয়ে তবেই শান্ত হবে বোধ হয়। অনেক হয়েছে নিজেকে নিয়ন্ত্রণ, আর না, নিয়ন্ত্রণের মায়ের বাপ করে পৌষের উপরে ঝাঁপিয়ে পড়ে পার্বণ। রুক্ষ পুরুষালী হাতের সাহায্যে পৌষের চোয়াল শক্ত করে চেপে ধরে নিকটে নিয়ে আসে পার্বণ। এরপরই দখল করে নেয় পৌষের ঠোঁট দুটি। চোখ বুজে খুব আয়াসের সহিত পৌষের ঠোঁটে সুধা পান করছে। উন্মাদ হয়ে আর একটু গভীরভাবে অধর চাপ প্রয়োগ করলেই ধরফরেই উঠে যায় পৌষ। চোখ খুলে যায় তার, মস্তিষ্কে এখনও সক্রিয় নয়, বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর তার নরম অধর জোড়া দখল করে বসে আছে পার্বণ। কয়েক মুহূর্তে ব্যবধানে ঘটনা বুঝতে পারলেই হাত দিয়ে পার্বণের গায়ে প্রহার করতে থাকে। থাপ্পড় কিল দিলেও তা পার্বণের শরীরে কিচ্ছু না,
দূরে ঠেললেও 1 ইঞ্চি নড়ে না পার্বণ। উল্টো ওর চাপ এবং ঘর্ষণ অধরে বাড়তে থাকে। চোখ বুঝে মনের স্বাদ মিটিয়ে সে পৌষের ঠোঁট শুষে যাচ্ছে। আজ এই অধরে মিষ্টি মধুর রস বুঝি ও সব নিজের ভেতরে টেনে নিতে চাইছে। পৌষের হাত বাধা দেওয়ায় ওর হাত দুটো নিজের এক হাতে মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। আস্তে আস্তে পৌষকে নিজের উড়ের উপরে উঠিয়ে ওকে নিজের সাথে চেপে ধরে পার্বণ। কিস অব্যাহত রেখে সে কাজ করছে, এক চুলো সে ছাড়বে না। বাসে সব ঘুমিয়ে পড়েছে, বেশি মানুষ নেই, যারা আছে তারাও ঘুমিয়ে পড়েছে। লাইট অফ করে দেওয়া হয়েছে। পৌষ আর পার্বণ বসেছিল বাসের একদম শেষের সিটটায়। সিটটা পুরোপুরি ফাঁকা, যে 3জন উঠেছিল তারাও নেমে পড়েছে, সুবিধা হয়েছে। ওদের সামনে 4 সিটও ফাঁকা থাকায় ওদের এই নিঃশ্বাসের আওয়াজও কেউ শুনতে পারছে না। দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত চৈত্র ও ভার্গব সিটটা পড়েছে সামনের দিকে, মানে পার্বণের জন্য সোনায় সোহাগা। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো একাধারে ডিপলি কিস করে পৌষের অধর ছেড়ে দেয় পার্বণ, তাও তার তৃপ্তি হয়নি। পৌষের নাকের সাথে নাক ঘষে, গালের সাথে গাল ঘষে, ছোট ছোট চুমু খায়। পৌষের গাল বোধহয় লাল হয়ে গেছে। ও পার্বণকে যত ঠেলছে, পার্বণের পিছনে পিঠে বারবার হাত দিয়ে তত ওকে নিজের সাথে চেপে ধরছে। আর পৌষকে ধাক্কা খাচ্ছে ওর বুকের সাথে, শরীরের সাথে। মুচড়ে মুচড়ে করতে করতে পৌষ বলে, ছাড় আমায়, কি করছিস কি, এটা পাবলিক প্লেস। এবার পৌষকে পিছনে দেখে কিছুটা ঝুঁকিয়ে দিয়ে ওর কণ্ঠ দেশে কিস করে নেশালো গলায় জবাব দিল পার্বণ। চেষ্টা করেছি, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি অসফল। নিয়ন্ত্রণ হারিয়ে মস্তিষ্ক লোপ পেয়েছে। যেখানে এতক্ষণ কিস করেছিল সেখানে এখন দন্তের চাপ বসিয়ে দিলে পৌষের গলা হতে শব্দ বের হয়ে আসে। ভারী শ্বাস পড়ছে দুজনের। পার্বণের হাতের বিচরণ ও নিয়ন্ত্রণ হারিয়েছে। বেসামাল স্পর্শে ওকে নাজেক করে দিচ্ছে। পৌষের ঘাড়ে গলায় কখনো নাক ঘষছে, কখনো কিস করেছে, কখনো বাড়ি দিচ্ছে। মোট কথা যেখানে ধরছে সেখানে চাপ ফেলে দিচ্ছে পার্বণ। পৌষকে এবার উল্টো দিকে ঘুরিয়ে নিচে কোলে বসা পার্বণ হাত উঠিয়ে রাখে ওর জামার চেইনে। পৌষ বাধা দিল, ওর বাধার ধারে না পার্বণ। ওকে নিজের মতো করে নিজের সাথে চেপে রাখে। চেন ধরে একটানে খুলে ফেললে উন্মুক্ত হয় ফর্সা পিঠ। অন্ধকার থাকলেও বাসের জানলার পর্দার ফাঁক গলে আসা সামান্য চাঁদের আলো পৌষের আকর্ষণীয় পিঠ স্পষ্ট দেখতে পারছে পার্বণ। ওর চোখে স্পষ্ট নিষিদ্ধ চাওয়া। এত কাছে উন্মুক্ত নারী দেহ, ভিতর পুরুষত্বটাও শান্তি দিচ্ছে না। উত্তেজনা বেড়ে যাচ্ছে। ঢোক গিললে পার্বণে অ্যাডামস অ্যাপলটাও উপর নিচে হয়। আস্তে আস্তে নিচে মুখ এগিয়ে নেয় পৌষের পিঠে। অন্তর্বাসের ঠিক উপরে থাকা একটা ছোট্ট তিল, যেটার এক গভীর প্রগাঢ় চুমু খায়। কিছুটা সময় নিয়ে চুমু খাওয়া শেষ করে। পরপর নিচে ভ্যাম্পায়ারের মতো দাঁতটা বসিয়ে দেয় সেথায়। এদিকে পৌষে ব্যথায় জামা মুট করে চেপে ধরেছে। মুখ দিয়ে তার বের হয় ব্যথাতুল ধ্বনি। পার্বণ যে জায়গায় ধরে ব্যথা বানিয়ে ছাড়ে না, সহ্য করা যায় না। বহু কষ্টে মুখ থেকে কয়েকটা শব্দ আওড়ায়। ব্যথা পাচ্ছি আমি। পিঠে অনবরত চুমু দিচ্ছে পার্বণ। সেভাবেই পৌষের কথার পৃষ্ঠে বলে, একটু ব্যথা পেলে কিছু হয় না, আদর করলাম, প্রমাণ না রাখলে কিসের আদর। পার্বণের এহেন বেসামাল বেপরোয়া আদর সহ্য করতে পারে না পৌষ, তাই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু এসবেও থামাতে পারে না পার্বণকে। সে উল্টো আরও বেশি উন্মাদ হচ্ছে। আর এই উন্মাদনায় থেকে ঘটিয়ে ফেলল এক ভয়ানক কাজ। পৌষের পরিধান অন্তর্বাসটির হুক খুলে ফেলল। ব্যাস, পৌষ পুরো জমে যায়। অস্পষ্ট সুরে শুধায়, না। পার্বণ যেন তা শুনলেও শুনল না। সে এবার উন্মুক্ত সেই জায়গাটায় নাক ঘষে, তারপর লম্বা লম্বা শ্বাস টেনে মেলি সুন্দর গন্ধটা ভিতরে পুড়ে নেয়। প্রথমে ছোট ছোট চুমু দেয়, পরে সময় নিয়ে গভীর চুমু খায়। সেখানেও দণ্ডপাটির লাল চিহ্ন বসিয়ে দেয়। ফর্সা শরীরে দাঁত বসানোয় সেখানে যে দাঁতের দাগ পড়েছে আর জায়গাটা লাল হয়ে গেছে, দেখতে বেশ লাগছে। কেন জানি এই চিলগুলো খুব সুন্দর লাগছে। বিশেষ করে পৌষে দিয়ে পার্বণে করা চিহ্নগুলো একটু বেশি ফুটে উঠছে। সন্তুষ্ট দেখা গেলেও তৃপ্ত নয় পার্বণ। সে পৌষকে কাছে চায়, আরও কাছে। যতটা কাছে থাকলে পৌষকে উপলব্ধি করতে পারবে, যতটা কাছে থাকলে একজন আরেকজনের সত্তা খুব কাছে থাকবে তাদের। সে তাই
ইঞ্চি পরিমাণও ফাঁকা থাকবে না তাদের দেহে দুইজনের মাঝে।